সোজা কথায় সরকার এক পেঁয়াজের সঙ্গেই এখনো পেরে ওঠেনি। মূল্যবৃদ্ধির রেকর্ড গড়া পেঁয়াজের দাম এখনো নামানো যায়নি 200 টাকার নিচে। মূল্যবৃদ্ধির দরজায় কড়া নাড়ছে ভোজ্য তেল, চাল, শাকসবজি সহ বেশ কিছু নিত্যপণ্য। পরিস্থিতি এখন এমন যে ব্যবসায়ীদের যুক্তিসঙ্গত লাভ করতে বাণিজ্য মন্ত্রীকে রীতিমতো আল্লাহর দোয়াই দিতে হচ্ছে। এদিকে অসন্তুষ্ট রয়েছে পরিবহন সেক্টর, বিশ্ববিদ্যালয় আর আরেক দফা বিদ্যুতের দাম বাড়া রয়েছে শঙ্কা। তারপরও সরকারি দলের দাবি একমাত্র বিরোধী পক্ষের মুখের ভাষা ছাড়া বাকি সব কিছুই তাদের নিয়ন্ত্রণে। এসবের মাঝে আগামী 5 ডিসেম্বর খালেদা জিয়ার জামিন শুনানি ও আলোচনার জন্ম দিচ্ছে, কারণ এই জামিনকে ঘিরেই একে অপরকে আন্দোলনের চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা। মোদ্দা কথা, জামিন আর দ্রব্যমূল্যে আগামী দিনের রাজনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে সেটাই আনতে চাই আলোচনার টেবিলে। সঙ্গত কারণে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু রাজনীতি আর বাজার, স্বস্তি কোথায়। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়, সাথে আছি আমি মীরা হাসান। আজ আলোচনার জন্য স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমার ডান পাশে আছেন জনাব মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমাদের সাথে আছেন জি টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে স্বাগত, এবং একই সঙ্গে স্বাগত জানাতে চাই বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। আপনাদের 3 জনকে নিয়ে আলোচনা শুরু করব। আমি আলোচনাটা শুরু করতে চাই জনাব এম এ মান্নান এমপি, আপনাকে দিই। প্রথমত যে বিষয়টিকে সামনে আনতে চাই, যে দ্রব্যমূল্যের বাজারে যে এক ধরনের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, সেটা নিঃসন্দেহে সব জায়গাতে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে, ভোক্তা লেভেলেও যেমন, সরকারের দিক থেকেও তেমন। সেই জায়গা থেকে জানতে চাই যে সরকারের বিরোধী পক্ষ যারা আছে, শুধু নট ইভেন বিএনপি, বাকি যারা আছেন তারা এই বিষয়টিকে সামনে আনেন যে ভোটাধিকার কেড়ে নেবার পর এই সরকার মানুষের দৈনন্দিন যে সুখ শান্তি আছে সেটা কেড়ে নিচ্ছে, এবং সরকার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ভার কি মানবেন কি মানবেন না? ধন্যবাদ আপনাকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি বলছেন, একটা দ্রব্যমূল্য সার্বিক বাজার নিয়ে একটা আইটেম নিয়ে তো আমরা বিচার করতে পারবো না। আমাদের বাজারে মানুষের ইউজ যে বাস্কেট অফ গুডস আমরা ব্যবহার করি, চাল, ডাল, তেল, লবণ, এগুলো মিলিয়ে প্রায় 20-25টা আইটেম সাধারণ মানুষ ব্যবহার করে দৈনন্দিন। তার মধ্যে আমিও একজন সাধারণ মানুষ, আমিও কিনে খাই বা আপনিও খান। আমি একমাত্র পেঁয়াজ, যেটা আমরা স্বীকার করেছি, পেঁয়াজ নিয়ে একটা ভয়ঙ্কর রকমের একটা অস্বস্তি গেছে কয়েকদিন, এখন একটু স্থিমিত হয়ে আসছে আমি আশা করি। অন্য কোনো আইটেম, চাল একটু সামান্য ঊর্ধ্বগতি হয়েছে, আমি অস্বীকার করব না। তবে আমি যেটা বলতে চাই, ভোজ্য তেল, আটা এবং ভোজ্য তেল, ভোজ্য তেল তো আমার জানা বলছে, এই আপনার কাছে প্রথমে শুনলাম। ভোজ্য তেল তো বোধহয় 20 বছর যাবৎ একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি যেরকম দেখলাম 100 টাকা লিটার 20 বছর আগে তাই ছিল। 2000 সালে আমার যত মনে আছে, আমি তো পুরনো একজন ক্রেতা। সুতরাং ভোজ্য তেল বা লবণ, চিনি, লবণ নিয়ে মাঝখানে 2-1 একটু চেষ্টা করেছিল, সেটা ব্যর্থ গেছে। সার্বিক যদি আপনি অ্যাভারেজ করেন গোটা বাজারের মূল্য, তাহলে বোধহয় অ্যাড করলে 1-2% বোধহয় বেশি হবে না, এর নর্মাল যদি কোনো সময় আপনি ধরতে চান। তবে দ্রব্যমূল্য যে বাড়বে এটা স্বাভাবিক, এটার প্রবণতা কিন্তু আপনি যত পেছন দিকে যাবেন কম পাবেন, যত সামনের দিকে যাবেন একটু কম বেশি হলে বাড়তেই থাকবে, এইটাই নিয়ম। কারণ নতুন কনজিউমাররা আসতেছে, মানুষের আয় বাড়ছে, যারা উৎপাদন করছে তাদের খরচও বাড়ছে, তাদেরকে পোষাতে, তো সার্বিক একটা কন্টিনিউয়াস পরিস্থিতি। তো যেটাকে আরেকটি এই সঙ্গে নিয়ে আসলে একটা রাজনৈতিক বিষয়, যে কেউ কেউ মনে করছেন যে ভোটাধিকার নাকি তথাকথিত হরণ করে, এখন এটার সঙ্গে এটা মনে হয় এটা মিলছে না, যে কথাটা আমরা গ্রামীণ ভাষায়, এর সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে বলে আমার মনে করি না। আর ভোটাধিকার হরণের তো কোনো বিষয় নাই এখানে। আপনি যেটা বলছেন যে ঠিক আছে বাড়বে, কিন্তু বাড়ার সীমাটা কতটুকু হতে পারে? আমরা যদি টিসিবির দেওয়া তথ্য দেখি, সেই জায়গা থেকে যদি আমরা 2006 সালে মোটা চালের যে দামটা দেখি, এখন এসে সেই দামটা দেখি দ্বিগুণেরও বেশি। আমরা যদি পেঁয়াজেরটা দেয়নি, আপনারা স্বীকার করছেনই পেঁয়াজের দামটা একদম অস্বাভাবিক লেভেলে আছে। আমরা তেলের জায়গাটা দেখি, যদি তেলের জায়গাটাও ঠিক দ্বিগুণেরও বেশি বেড়েছে। অন্যান্য যে খাদ্যপণ্যগুলো আছে সেগুলো অলমোস্ট 3 থেকে 4 গুণ, কোনো পত্রিকা যে বিশ্লেষণ আছে সেটা একেবারেও অনেকটা অস্বাভাবিক লেভেলের। এখন কনজিউমার মাঠে আসছে, ক্রেতা আসছে বলেই যে বাড়ার যে প্রবণতাটা আছে সেটা একেবারে 2 গুণ, 3 গুণ, 4 গুণ,
এর বেশি যদি হয়ে যায় সেটাকে কি আসলে স্বাভাবিক বা বলা? দ্বিগুণ, তিনগুণ, চারগুণ কোথায় হচ্ছে আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না, অ্যাকসেপ্ট পেঁয়াজ তো আমি বললামই, এর কোনো এটা সীমা ছাড়িয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আর আপনি বলেন তেলের দাম দুই তিন গুণ বেড়েছে, কবে এর সঙ্গে আপনি কোন বছরের সঙ্গে তুলনা করছেন? 2006 সালে টিসিবি যে তথ্যতে ছয়ের আছে সঙ্গে দ্বিগুণ হয়ে গেছে। যা ছয়ের তেল GTZ কত? ছিল। আমার তো মনে হয় না। আমি যদ্দূ জানি 13 বছর। সোয়াবিন তেল 100, 13 110, বছরে যেটা আছে সব সেটা সময় হচ্ছে ছিল। প্রতি লিটার সে সময় ছিল 48 থেকে 45 টাকা সয়াবিন তেল, সেটা এখন বেড়ে প্রতি লিটারে 80 থেকে 110 টাকার মধ্যে ওঠানামা করে। হ্যাঁ, তো আমি যতদূর মনে আছে সয়াবিন তেলের দাম 15 বছর আগেও 100 টাকার ঊর্ধ্বে ছিল। আমি এটা আমার এখনও পরিষ্কার মনে আছে। যাক, এইটা নিয়ে তর্ক করছি না। যদি সব অ্যাড করি আমরা, সব কটা আইটেম, 20-25টা আইটেম, আমার মনে হয় না সার্বিকভাবে 2-3% বেশি হবে। তবে এই সময়ে আমাদের মাথাপিছু আয়, মজুরের আয়, বেতন, আমাদের যারা কর্মচারী আছেন সরকার বা বেসরকারি উভয় ক্ষেত্রে, অথবা যারা ধরুন বিভিন্ন পেশায় আছেন তাদের আয়, অথবা ছোটোখাটো যারা নানা ধরনের ধরুন মাছ ধরেন বা রিক্সা পান, এই ধরনের যাদের প্রত্যেকের আয় কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আনুপাতিক না হলেও এই যে বৃদ্ধি, আমি এইটুকু বলতে পারি, আমি কোনো রিসার্চ পেপার নিয়ে এখানে আসি নাই, মোটা দাগে কনজিউমার হিসাবে একজন অবজারভার অফ দ্য মার্কেট আমি বলতে পারি যে আয়ের তুলনায় এই বৃদ্ধিটা কম এখনও। এবং এখনও আমি মনে করি এই আয়টাকে মোকাবিলা করে কিছুটা আমাদের হাতে থাকছে। আমি একটু সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আপনার বিশ্লেষণটা জানতে চাইবো। সেই জায়গা থেকে মাননীয় মন্ত্রী যে ব্যাখ্যাটি দিচ্ছেন, এক তো হচ্ছে মানুষের আয় বেড়েছে, যেটা সরকারের প্রায় $1700 উপরে হচ্ছে মাথাপিছু আয়, সেই জায়গা থেকে রাইট নাও $1900 আর $200 আবার বেড়েছে। যাই হোক, সেই জায়গা থেকে যা দাম আছে সেটা অ্যাফোর্ড করার মতো মানুষের আর্থিক সঙ্গতি হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে দাবিটি বিরোধী পক্ষ থেকে তোলা হয় যে আসলে বাজারে আছে সব প্রোডাক্ট যে ধরনের নিত্যপণ্য নেওয়া হয়, গুটি কয়েক বাদ দিয়ে আসলে সার্বিকভাবে পুরো বাজারটা যে ব্যবস্থাপনায় সরকার ব্যর্থ হয়েছে সেটা আসলে বলার সুযোগ নেই। আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক এবং দর্শক শ্রোতা যারা আছেন, বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। আমি এখানে প্রথমে যে কথাটি বলতে চাই, আপনি যেভাবে শুরু করেছেন যে সরকার বলছে এবং বিরোধী দল বলছে, মূল্য বাড়া কমার মধ্যে কিন্তু সরকার কিংবা বিরোধী দলের কে একাকার করে ফেললে হবে না। এটার সাফারার সবাই, সাধারণ মানুষরা। আপনাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যখন সাধারণ মানুষের র্যান্ডম স্যাম্পলিংটা করে রাস্তায় কিংবা বাজারের সামনে কোনো ক্রেতাকে ধরে, তখন তাদের মুখ থেকে যে কথাগুলো শোনা যায় সেটাকে যদি বিবেচনা করি তাহলে রাজনৈতিক কূটতর্কটা এখানে কোনো প্রয়োজনই নেই। আজকের দুটো কথা দিয়ে আমি আপনার সঙ্গে শুরু করি। তথ্যমন্ত্রী সাহেব কথা বলতে খুব ভালোবাসেন, ঘন ঘন কথা বলেন, প্রতিদিন প্রয়োজনে 2-3বারও বলেন। আর তথ্যের কাজে যেহেতু আপনিও একজন পেশাদার সাংবাদিক, আপনারাও প্রচার করেন সেগুলো। আজকে উনি বলেছেন যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা 2.5% বেড়েছে। আর এখন তো মাননীয় পরিকল্পনা মন্ত্রী সাহেব বললেন যে সার্বিক আয় বেড়েছে। ঠিক আছে, এই দুটো কথাকেই যদি সত্য ধরে নেই যে হ্যাঁ 2.5% বেড়েছে, তথ্যমন্ত্রী সাহেব যেটা বলেছেন, আর এখন পরিকল্পনা মন্ত্রী সাহেব যেটা আপনার মাধ্যমে বললেন, দুটোকেই যদি আমরা ঠিকভাবে ধরি, এখন বাংলাদেশে বা পৃথিবীর সব জায়গায় মানুষের ক্যারেক্টারটা কি? অনেক মানুষ কিন্তু কষ্টে আছে। যেমন কষ্টের আবার একটা সংজ্ঞা আছে আলাদা। একজন তার বান্ধবীকে দুঃখ করে এক মেয়ে বললেন যে দেখ খুব ভালো লাগে না, খুব কষ্টে আছি। কেন? বলে এখনও সেই সোনি ব্রাভিয়া 24 ইঞ্চি টিভিটা চলে আমার রুমে, বাবাকে কবে বললাম যে আমাকে 65 ইঞ্চি একটা কিনে দাও, তারপরেও হলো না। এটা হলো একরকম চাহিদা। আরেকটা চাহিদা হলো যে যেই ফুলকপিটি, শীতকালীন এখন সবজির মৌসুম, যে ফুলকপিটি আমি নিজে শান্তিনগর থেকে কিনেছি গত সপ্তাহে সর্বোচ্চ 25 টাকা পার পিস, আজকে সেটা মহাখালীতে 60 টাকা, শান্তিনগরে 50 টাকা কমপক্ষে, গত 3-4 দিন আগে থেকে। এবং মূল্য যে বেড়েছে, যেটা পরিকল্পনা মন্ত্রী সাহেব মানান ভাই যে কথাটা বললেন, 2006-এ আমার পরিষ্কার মনে আছে 16 থেকে 20 টাকা কিংবা 22 টাকা সর্বোচ্চ চালের কেজি ছিল। তারপরে গ্যাসের প্রাইস ছিল সর্বোচ্চ 260 টাকা গ্যাসের মূল্য। ভোজ্য তেলের দাম আপনি উল্লেখ করেছেন ইতিমধ্যে, কত পার্সেন্ট বেড়েছে। মানুষের আয় যদি 1000 গুণও বেড়ে থাকে, সে আয়ের যে স্তর বিন্যাস যাতে সাধারণ মানুষ উপকৃত হবে, সেখানে বিআইডিএস দেখিয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, তারা দেখিয়েছে গত পরশু দিনের রিপোর্টে যে বাংলাদেশে এখন যারা ধনী সংজ্ঞায় যারা পড়ে
এবং সেটা ওয়েলটেক্স যে ইন্টারন্যাশনাল ইন্ডেক্স, ওয়েলটেক্স তাদের ইন্ডেক্সে বলেছে যে সারা পৃথিবীতে এখন কোটিপতির সংখ্যা প্রতিদিন গড়ে বাড়ার সংখ্যায় বাড়ার পরিমাণে বাংলাদেশ হচ্ছে সর্বোচ্চ স্থানে। সেই কোটিপতিদের সঙ্গে সমাজের নিম্ন আয়ের যারা বা মধ্যবিত্ত নামে যারা পরিচিত তাদের সঙ্গে বৈষম্যটা হয়েছে 123 ধাপ। তার অর্থ কি, যারা ধনী তাদের গায়ে এটা লাগছে না, কিন্তু মধ্যবিত্তের নিম্নবিত্তের জন্য মরণ দশার মতো একটা অবস্থা হয়েছে। এটা হলো বাস্তবতা। কারণ পেঁয়াজ কেনার জন্য যে লাইনটা প্রতিদিন দেখি রাস্তায় নামলে পরে, সেটা দেখি যে অনেক পরিচিত লোক মধ্যবিত্ত শ্রেণীর, চাকুরিজীবী, ছোট ব্যবসায়ী কিংবা অন্য কোনো পেশায় নিয়োজিত, প্রত্যেকে সেই লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছেন। আমি দেখেছি সরকারের প্রতিনিধিত্ব করে এমন বেশ কয়েকজনের সাথে কথা বলার সুযোগ হয়েছিল আমার এই পেঁয়াজের প্রসঙ্গে। সেই জায়গা থেকে তারা আমাকে এই তথ্যটা বারবার দিতে চেষ্টা করেছিলেন যে দেখেন যে পেঁয়াজের দাম যে সবসময় স্থিতিশীল থেকেছে তেমনটা নয়, বিভিন্ন সরকারের আমলে এই পেঁয়াজের দামকে আসলে নিয়ন্ত্রণ করা যায় না, ফ্ল্যাকচুয়েট করেছে। এমনকি তিনি এই উদাহরণটাও টেনেছেন যে বিএনপি সরকারের আমলে যখন পেঁয়াজের দাম স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঠেকেছিল, অস্বাভাবিক ঠেকেছিল, তখনও বিএনপির কোনো কোনো নেতা কেন পেঁয়াজ খেতে হবে বেশি বেশি সেটার প্রশ্ন তুলেছিলেন। মানে পেঁয়াজকে নিয়ে একেবারে এই সরকারকে একদম পিন পয়েন্ট দোষারোপ করাটা আসলে কতটা? না, আমরা সরকারকে তো দোষারোপ করছি না, দোষারোপ করছি সরকারের বাজার ব্যবস্থাপনাকে, বাজার নিয়ন্ত্রণ কেন্দ্রে। প্রায়শই আজকাল বলা হয় যে মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাহলে আওয়ামী লীগ তার সমাজতন্ত্র ছেলে মুক্তবাজার অর্থনীতিতে আসলো কেন? এটা তো বিএনপির ম্যান্ডেট ছিল। আওয়ামী লীগ সমাজতন্ত্রের মধ্যেই থাকতো, সুষম বন্টন, তাহলে এই সমস্যাটা হতো না। এটা হলো এক। আর দুই হলো, 5টি সংস্থা আছে এখানে, টিসিবি থেকে শুরু করে বাজার মনিটরিং সেলের, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আরও 2টি, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। এই 5টি মনিটরিং সেল আছে, তারপরও কেন মন্ত্রী সাহেবরা বলছেন যে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না? তাহলে 5টি সংস্থা কেন রেখেছেন? আজকে সেগুনবাগিচা থেকে, আজকে যখন মিন্টু রোড থেকে আসছিলাম তখন দেখলাম বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন একটি সাইনবোর্ড। কি কাজ তাদের এই প্রতিযোগিতা কমিশনের আমি জানি না, কিন্তু এটা সরকারের স্বীকৃত একটি কমিশন। এখন যদি এমনটা হয় যে না, ডিজিটাল যে স্লোগান আওয়ামী লীগের ছিল, সেই স্লোগানের প্রতিচিত্রই আমরা দেখতে পাচ্ছি, প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ তাদের ওয়েবসাইট ঠিক করেছে, আকাম বেশি কাজ কম আওয়ামী লীগ .com। এটা যদি হয় তাহলে তো সেটা খুব দুঃখজনক। আকাম বেশি সুকাম কম আওয়ামী লীগ .com, এই ওয়েবসাইট ব্যবহার করলে সব যারা তারা যা করছেন সবই হালাল। সাধারণ মানুষের কষ্ট বিবেচনার দরকার নেই এখানে। যে ওস্তাদ ইস্তেক যে আপনার একটু বিশ্লেষণটা জানতে চাইবো সেই জায়গা থেকে যদি আসি প্রশ্নটাতে, যে আমরা আজকে যদি বাণিজ্য মন্ত্রীর স্টেটমেন্ট দেখি, সেই জায়গা থেকে তিনি একটা প্রসঙ্গ তুলছেন যে ঠিক আছে কেউ কেউ তার পদত্যাগ দাবি করছে, পদত্যাগ 1 সেকেন্ডের বিষয়, তাতে পেঁয়াজের দাম যদি কমে সেটাও স্বস্তির বিষয় হবে তার জন্য। কিন্তু একটা জায়গায় গিয়ে দেখছি তিনি বলছেন যে লজিক্যাল প্রফিট করার জন্য সৃষ্টিকর্তার দোহাই পর্যন্ত তিনি দিচ্ছেন ব্যবসায়ীদের প্রতি। মানে দায়িত্বশীলদের কি এত অসহায় অবস্থা হয়ে গেছে ব্যবসায়ীদের কাছে যে ঠিক আছে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না, এখন সৃষ্টিকর্তার দোহাই দেওয়া লাগছে? সৃষ্টিকর্তার দোহাই দিলে এবং যেভাবে প্রকাশ্যে তিনি বলেছেন তাতে তো এক ধরনের অসহায়ত্ব আমরা দেখতেই পাই। কিন্তু আবার সেই একই সভায় কিন্তু তিনি ব্যবসায়ীদের প্রশংসাও করেছেন যে ব্যবসায়ীরা সরকারের অবস্থা বুঝতে পারে, জনগণের অবস্থা বুঝতে পারে, একদম মিনিমাম প্রফিটে বাজারে তারা টিসিবিকে, সব ব্যবসায়ী নাকি 3টি বড় বড় গ্রুপকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। সুতরাং একই সবাই, আমার কাছে প্রথমত হলো যে আমরা যারা অর্থনীতি নিয়ে কথা বলি তারা চাহিদা এবং যোগানের কথাটাই তো বলবো। বাজারে চাহিদা কি আছে এবং যোগান কীরকম আছে। আপনি বাজারে যে সবজির কথা বলা হচ্ছে, আপনি দেখবেন যে যোগানের কোনো সমস্যা নেই, প্রচুর পরিমাণে সবজি আছে। আপনি বাজারে দেখবেন যে তৈলের কোনো সমস্যা নেই, বাজারে কিন্তু সাপ্লাই আছে এখন, এবং চাহিদার সাথে সমন্বয় করে সাপ্লাই আছে। তাহলে দাম কমছে না কেন? প্রথমত কয়েকটি ঘটনা ঘটে গেছে গত 1 মাসে বা 1-1.5 মাসে, সেটির দিকে একটু নজর দিতে চাই। ঘূর্ণিঝড় বুলবুল যেটা গেছে, তার একটা ইম্প্যাক্ট কিন্তু বড় আকারে পড়েছে। তারপরে ট্রান্সপোর্টের হঠাৎ করে যে সড়ক পরিবহন ধর্মঘটটা হলো, অঘোষিত ধর্মঘটটা, সেটি গেল। গভর্নমেন্ট মালিক সমিতির ধর্মঘটটা, যারা পণ্য আমদানি করে রপ্তানি করে তাদের ধর্মঘটটার একটা প্রভাব ছিল। সর্বশেষ কালকে যে ধর্মঘটটা উইথড্র হলো পেট্রোল পাম্প মালিক সমিতির, ফলে সারা দেশে 26টা জেলায় ধর্মঘট হয়েছে, কিন্তু তার প্রভাব কিন্তু রাজধানী পর্যন্ত পড়েছে। আমি বলবো যে এগুলোর একটা সরাসরি মানে প্রভাব পড়েছে বাজারের মধ্যে। এর মধ্যে সবজিটা তো উত্তরবঙ্গ থেকে আসে বড় একটা অংশ, সেখানে একটা প্রভাব পড়েছেই। অন্য জায়গায় যেটি আছে মার্কেট ম্যানেজমেন্টের কথা যেটি আসছে, সেই জায়গায় কিছু উইকনেস হতো, আমরা দুর্বলতা ছিল বলে আমরা ধারণা করি। ভারত যখন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি $300 থেকে $500 থেকে $850 করে ফেললো, 300 থেকে 850 করে ফেললো, 850 পরবর্তীতে যখন বন্ধ করে দিল, তারপরে 2 মাস আমার কাছে মনে হয়েছে যে একটু ফোর্সাই করা উচিত ছিল যে আমি তাহলে বিকল্প বাজার কোথা থেকে আমি পেঁয়াজটা আনবো।
এবং যেহেতু পেঁয়াজ আমাদের এখানে কিন্তু সবজি হিসেবে না, স্পাইস হিসেবে খাওয়া হচ্ছে, ফলে তার ব্যবহার অনেক অনেক বেশি। এবং সেখানে গিয়ে বড় বড় ইম্পোর্টারদেরকে আমরা দেখছি, বড় ব্যবসায়ী গ্রুপকে যুক্ত করতে হয়েছে। এটি করার কারণে কোনো কোনো আড়তদার আমাকে বলেছে যে মিড লেভেল এবং লোয়ার লেভেল যে ইম্পোর্টার ছিল তারা সেকি হয়ে ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছে, মূলত মার্কেট নিয়ন্ত্রণ করে তারাই। ফলে বোঝা গেল এখানে একটা কোথাও না কোথাও একটা কেমিস্ট্রি প্রবলেম হয়েছে, রসায়নের সমস্যা হয়েছে। এই জায়গাটা বোধহয় একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা, এবং এতে করে কনফিডেন্সটা, মার্কেট ম্যানেজমেন্টের কিন্তু বড় জায়গাটা হলো কনফিডেন্স, আস্থাটা থাকা। যারা বাজার নিয়ন্ত্রণ করে, বাজার পরিচালনা করে, নিয়ন্ত্রণ শব্দটা বলবো না, বাজার পরিচালনা করেন, সেইখানে কিন্তু সরকারও থাকে, রেগুলেটরও থাকে, মার্কেট প্লেয়ার্সও থাকে। উভয়ের কিন্তু উভয়ের প্রতি কনফিডেন্সটা যদি কোথাও সে কি হয়, তার একটা প্রভাবও কিন্তু পড়ে যেতে পারে। এই জায়গা থেকে ইস্তেকাজে আমরা ছোট্ট একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি প্রথম যে 3টি কারণ বলছিলেন, একটা তো ব্যবস্থাপনার কথা বলছিলেন যে ঠিক আছে একটা বড় সময় ছিল, সেই জায়গা থেকে গিয়ে কেন ওই দিকে একটু নজর দেওয়া হয়নি। কিন্তু এর বাইরে প্রাকৃতিক দুর্যোগ বুলবুল বাদ দিলে আপনি ট্রান্সপোর্ট বলেন, পরিবহন বলেন, এবং যে পেট্রোল পাম্পে ধর্মঘট কথা বলেন, যেই সংগঠনগুলো এই আন্দোলনগুলো নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটি সংগঠনকে লিড করে সরকারি দলের লোক। এখন কি ক্ষমতাসীন দলের লোকরাই কি ক্ষমতাসীন দলকে আসলে বিপদে ফেললো কিনা? আমি রাজনীতির বাইরে গেলে বাস্তবতা হলো ধর্মঘট হয়েছে এবং ধর্মঘটের প্রভাব পড়েছে। এবং সেটা তো ধরেন যে কারা করে কারা করছে না, কিন্তু ধর্মঘটের প্রভাবটা তো মার্কেটে পড়েছে, সেটা আমরা বলছিলাম। মানুষের আয় এবং ব্যয় সক্ষমতা কিন্তু গত 10 বছরে বেড়েছে, এটা সত্য কথা। কিন্তু বিআইডিএস যেটি বলছে যে ইনকাম ইনইকুয়ালিটিটাও বেড়েছে অনেক, বৈষম্যটা বেড়েছে অনেক প্রকারে। ফলে পেঁয়াজের সামনে যে বিরাট লাইন আমরা দেখতে পাই সেটি কিন্তু, এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের দেখতে পাই, কিন্তু আজকে টেলিভিশনে আমরা তো আবার টেলিভিশনের একটা রিপোর্টে দেখলাম যে একই পরিবারের 10 জন সদস্য গিয়ে দাঁড়াচ্ছেন, তারা আবার সেই পেঁয়াজটাকে নিয়ে অন্য জায়গায় বিক্রি করছে, যেহেতু এটা খুব একটা ভালো রেটে পাচ্ছেন তারা কিনে। সুতরাং এখানে অনেক ধরনের এগুলো সবই কিন্তু ব্যবস্থাপনার দুর্বলতা। এবং বাণিজ্য মন্ত্রী নিজে ছিলেন না, এটি হলো সবচেয়ে বড় কথা। উনি বৈঠক ডেকে নিজে বাইরে চলে গিয়েছিলেন, তার থাকাটা প্রয়োজন ছিল। এবং আমরা সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদকে আমরা দেখেছি তার শুরুর দিকে 96-তে, পরবর্তীতে 2008-এর পরেও আমরা দেখেছি নানা সময় নানা ধরনের অসঙ্গতি আসার চেষ্টা করেছে বাজারে, কিন্তু মার্কেট পলিটিক্যাল লিডারশিপের যে ম্যাচুরিটি, সেটা দিয়ে আসলে মোকাবেলা করতে হয়। মাননীয় পরিকল্পনা মন্ত্রী সেই জায়গা থেকে 13 থেকে 18 একটা গুরুত্বপূর্ণ সময় বলছিলেন ইস্তেকরাজা, সেই সময়টা আসলে কি একেবারেই যার যার দায়িত্ব ছিল, বিশেষ করে তিনি একজন মন্ত্রী কথা বলছিলেন, সেই জায়গা থেকে খুবই বেশি পরিমাণ অবহেলা হয়ে গেল, যার কারণে এখন ভুগতে হচ্ছে সবাইকে? না, আমার মনে হয় না। তো আমি কোনো পার্টিকুলার আমার কোনো সহকর্মীর সম্বন্ধে কোনো মন্তব্য করব না। এটা অভিজ্ঞতার একটা প্রশ্ন আছে, হতে পারে নতুনভাবে আসছে, নতুন দায়িত্ব, বিষয়গুলো থাকতে পারে, ওগুলো মূল বিষয় না। আমি যে কথা বলতে চাই যে এগেইন আমি যাচ্ছি, আমাদের সামনে তো ফিগারগুলো নেই, আমরা কিন্তু কয়েকটি চমকপ্রদ আইটেম নিয়ে কথা বলছি। সবচেয়ে চমক যেটা, সব আমাদের দৃশ্যটাকে একদম করে ফেলছে, গুলাটে করে ফেলছে, পেঁয়াজ। বাট দ্যাট ইজ নট দ্য অনলি আইটেম। এবং পেঁয়াজের জন্য চালের, আসলে চাল নিয়ে এই অবস্থাটা হতো, তাহলে আমরা কোথাও দাঁড়াতাম, সেই সেন্সে বলছি। এবং এখানে তো একটা মিসম্যানেজমেন্ট বলুন বা একটা অপ্রত্যাশিত, যে ভারত যে হঠাৎ করে এটা করবে, এটা তো আমাদের জানার। ভারত করার পরে মিয়ানমার 300 থেকে 1200 করে ফেলছে, মানে রাতারাতি। এগুলো তো আমাদের নিয়ন্ত্রণ বহির্ভূত ছিল, এগুলো তো আমাদের সরকারের কখনো চিন্তা, আমি হলো করতাম না, আপনি হলে হয়তো করতে জানতে পারতেন না, কারণ ভারতের অভ্যন্তরের কারণে করেছে। এটা তো আমাদের ভারতে এখন মারামারি হচ্ছে পেঁয়াজ নিয়ে, সেই যে আরেক বিষয়। আমি এখনও মনে করি 2-3টা স্ন্যাপ ঘটনা, যেটা সৈয়দ ইশতেখার সুন্দরভাবে বলেছেন, বুলবুলের একটা ইফেক্ট ছিল, পরপরই চলে আসলে আমাদের কিছুদিন যাবৎ এই ট্রান্সপোর্ট সেক্টরে, 3টা ধর্মঘট, হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টরে এই যে এইগুলা ডিসরাপটিভ, এইগুলা কিন্তু স্মল অ্যাকশন লং টার্ম প্রক্রিয়া হয়, এইগুলা ক্ষতি করেছে একটা বলে আমার ধারণা। আরেকটি কথা সৈয়দ আলাল বললেন, যেটা যে প্রতিযোগিতা কমিশন, ওয়েল উইথ ডিউ রেসপেক্ট টু হিম, আমরা কিন্তু এই দেশে আমাদের আওয়ামী লীগ সরকার অনেকগুলা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলি, যেগুলো এখন আপাত দৃষ্টিতেও আপনি বুঝতে পারছেন না, বা আমি বুঝতে পারছি না কি সুদূর এইটা কিন্তু একটা ভূমিকা থাকে। প্রতিযোগিতা কমিশন মুক্তবাজার অর্থনীতিতে ফান্ডামেন্টাল, আপনি যে কোনো জায়গায় যান, এবং এর দাঁত নখ গজাবার দরকার আছে, গজাবে আমরা আশা করি, তখন এইসব ব্যাপারে আপনি এর মূল্যটা হয়তো বুঝতে পারবেন। আর অন্যগুলো আমরা আমাদের তথ্য কমিশন বলুন, হিউম্যান কমিশন, অনেকগুলো আমরা করেছি, ওইগুলো নাম বলার দরকার নেই। ইন দ্যাট লাইন প্রতিযোগিতা কমিশনটাও একটা ভালো পদক্ষেপ আমরা নিয়েছে। বৈষম্য ভেরি ইম্পর্টেন্ট, আমার বিআইডিএস তো আমাদেরই নাম্বার 1 অধীন না হলেও আমার একটা সংস্থা। প্রথম যে পয়েন্টে বলতে চাই, প্রায়শ বলা হয় আমরা
মানি লন্ডারিং করি না, অবশ্যই করার প্রশ্ন ওঠে না, তথ্য লন্ডারিং করি এই জন্য কেউ কেউ বলে মাঝে মাঝে। আমরা যে তথ্য লন্ডারিং করি না, আমরা যে প্রকৃত তথ্য তুলে ধরি, বিআইডিএস তো আমাদের সংস্থা, এই এখান থেকে তো আপনি কোটেশন করে আমাকে বললেন এই বিষয়টা। বৈষম্য অবশ্যই বেড়েছে, এটা তো আমরা কখনো অস্বীকার করিনি। তবে সঙ্গে সঙ্গে এইটাও আমরা বলি, আমরা যে গতিতে মুক্তবাজার অর্থনীতিতে, যে বাজার অর্থনীতির আওতায় আমরা যে গতিতে আমরা এখন আমাদের প্রবৃদ্ধি হচ্ছে, দেয়ার বাউন্ড টু বি মিসম্যাচ বিটুইন ভেরিয়াস গ্রুপস। কারণ যাদের কাছে অ্যাসেট আছে আগের থেকে অলরেডি, তাদের আয়টা অনেক দ্রুত গতিতে বাড়বে, কারণ বাজারটা খুব গ্রোয়িং, এই প্রবৃদ্ধির বাজার। নতুন নতুন মার্কেটের সব বায়াররা ঢুকতেছে যারা আগে চিন্তা করতে পারে নাই। সুতরাং বৈষম্য অবশ্যই বাড়বে, সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয়। তবে তার চেয়ে মোর ইম্পর্ট্যান্ট আমাদের জন্য রাজনৈতিকভাবে নিম্নে যারা আছেন, সর্বনিম্ন পর্যায়ে 2-3% মানুষ, একদম ভয়ঙ্কর রকমের যারা বঞ্চিত বা যাই বলুন, তাদেরকে উপরে তুলে আনা, এবং সেইটা আমাদের সরকার ভালোভাবে করতে পেরেছে বলে আমরা দাবি করি। এবং যে বিআইডিএসের তথ্য বলছে ঢাকায় 17% লোক দারিদ্র্যসীমার নিচে, ভেরি রাইট। সারা দেশে যেখানে 20-22% লোক দারিদ্র্যসীমার নিচে, ঢাকায় 17%, ভালোই তো মনে হয় আমার কাছে। এটা তো খারাপ কিছু নয়, এটা জাতীয় যে গড় তার সঙ্গে মিলে যায়, বরঞ্চ পজিটিভ হয়। আর চূড়ান্তভাবে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রে, ইভেন সুইডেনে, নরওয়েতে, ডেনমার্কেও 2.5-3% লোক দারিদ্র্যসীমার নিচে থাকবেই, এটা বাউন্ড, মানে ফর নানা কারণে। জি, আমাকে এই যে একটু থামাতে হচ্ছে, একটা বিরতি নেব। বিরতির পর সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে জানতে চাইবো যে মাননীয় পরিকল্পনা মন্ত্রী যে ব্যাখ্যাগুলো দিলেন সেটা আপনাকে কতটা সন্তুষ্ট করলো, বা সৈয়দ ইশতিয়াক রেজা। আমি ফিরব একটু পরেই, আশা করি সাথে থাকবেন। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যে বিষয়টাকে জানতে চাইছি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী বলছিলেন যে ঠিক আছে, এক পেঁয়াজের বিষয়টা না হয় সামনে আসছে, সেটা একটা অস্বাভাবিক লেভেলে গেছে, কিন্তু পেঁয়াজকে কেন্দ্র করে বাজার নিয়ন্ত্রণে যে সার্বিক যে সরকারের অবস্থান, সেইটাকে একেবারে ঘোলা করে ফেলা ঠিক হবে না। এক, দ্বিতীয়ত সরকারের অনেক মন্ত্রী যারা আছেন বা আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারা আছেন, তারা একটা বিরোধী পক্ষ যারা আছেন মাঠের বিরুদ্ধে, তাদের সম্পর্কে একটা মন্তব্য করেন যে সব কিছুতেই আপনারা না বলেন, নেতিবাচক রাজনীতির উদ্দেশ্যে আসলে করেন এবং এটা প্রতিবন্ধকতা তৈরি করেন। এটা অন্ধের মতো সমালোচনা করে আসলে এগিয়ে নেওয়া সম্ভব নয়, না নিজেদেরকে না সরকারকে। না, সব বিষয়ে আমরা না বলি না, এই কথাটা ঢালাওভাবে এরকম বললে প্রধান বিরোধী দল বিএনপির উপরে অবিচার করা হবে। অন্য কেউ তো আর না বলছে না, এটা ঠিকই, যারা সংসদে বিরোধী দল হিসাবে সংজ্ঞায়িত তারা তো না বলছে না। বিএনপি না বলছে কোন জায়গাটা? আপনি দেখেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির জন্য আমরা এবার টানা কয়েকদিন সেই গণশুনানিতে আমি নিজে উপস্থিত ছিলাম, বিএনপির প্রতিনিধি দল আমি লিড করেছি, এবং সেখানে যেসব তথ্যভিত্তিক জিনিস আমরা দেখিয়েছি, আমরা বলেছি যে এই মূল্য যদি বাড়ানো তো দূরের কথা, এই খাতের যে অপচয়, যে এই যে আপনার যে চুরি, যে এখানে অনিয়ম, অব্যবস্থাপনা, এইটাকে যদি 50%ও ঠিক করতে পারেন তাহলে মূল্য কমানোর যৌক্তিক সময় চলে এসেছে। যদি না কমান আমরা কিন্তু আদালতে যাব বিএনপির পক্ষ থেকে, এই কথাও বলতে বাধ্য হয়েছি। যেটা মারান ভাই বলেছেন না, আপনিও বলার চেষ্টা করেছেন যে, মারান ভাই বলেছেন যে একটা সুদূর প্রসারী প্রভাব আমরা ভবিষ্যতে দেখতে পারবো। আমি তো সুদূর প্রসারী এটাকে সাপোর্ট করি, সুদূর প্রসারী প্রভাবকে, কিন্তু সুদূর প্রসারী প্রভাবের সঙ্গে বর্তমান যদি খুব বেশি কন্ট্রাডিক্ট করে তাহলে তো সমস্যা। কারণ আওয়ামী লীগের যে কথাটি আমি বলেছি যে কথা বেশি কাজ কম awamileague.com, এত বেশি কথা বলা হচ্ছে, এত বেশি যে সেই তুলনায় বাজারে এই প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। মনিটরিং সেলের কথা বলেছেন, 6টি মনিটরিং সেল কাজ করছে মুক্তবাজার অর্থনীতি ব্যবস্থাপনায়, যার প্রমাণও আছে। এটা হচ্ছে বাজার মনিটরিংয়ের টিসিবি, বিএসটিআই, ভোক্তা অধিকার অধিদপ্তর, ট্যারিফ কমিশন, মূল্য প্রতিযোগিতা কমিশন, আর আছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল। এখন বাণিজ্য সচিব পেঁয়াজের মূল্য প্রথম বাড়ার পরে বললেন 24 ঘন্টায় কমে যাবে, আর মন্ত্রী সাহেব অনেক কিছু বলেছেন, তার মধ্যে এমন কথাও বলেছেন যে ভারত আমাদেরকে ধোঁকা দিয়েছে, এই 2-3 দিন আগে বলেছেন। আর কি করলো? প্রধানমন্ত্রীর নির্দেশনায় পাকিস্তান থেকে বিমানে করে পেঁয়াজ আসলো। তো এখন ওই যে ওনাদের আবার একটা চেতনা আছে, মুক্তিযুদ্ধের চেতনা, কাজে থাকুক না থাকুক আপ্তবাক্য একটা আছে। এখন পাকিস্তানি পেঁয়াজ খেলে আবার সে রাজাকার হয়ে যাবে কি না, সেটাও তো একটা ভীতির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে ভারত আমাদেরকে দিল ধোঁকা মন্ত্রীর কথা অনুযায়ী, আবার মন্ত্রীর নির্দেশে পাকিস্তানি পেঁয়াজ আসলো, সেটা খেলে যদি আমরা রাজাকার হয়ে যাই, এই সমস্ত যন্ত্রণার মধ্যে মানুষ আছে। আরেকটা কথা পরিষ্কারভাবে বলা উচিত, আবার সেই লং টার্ম প্রসেসের কথাই আমি বলি,
সেটা হলো যে ইংরেজিতে একটি বাক্য আছে যেটা সবাই অন্তত সিভিল সোসাইটির তারা মেনে চলেন, সেটা হলো দ্য পেইন অফ ইয়েস্টারডে ইজ দ্য স্ট্রেংথ অফ টুডে। তো এত মাস মেজরিটির একটি গভর্নমেন্ট এবং পরপর 3 টার্ম প্রায় 1 যুগ ধরে ক্ষমতায় তারা আছেন, এই 1-1.5 মাস বাকি আছে 1 যুগ পূর্তি হতে, তাহলে তাদের পক্ষ থেকে এইটা হবে কেন? আমরা না হয় পেন দিয়েছি, কিন্তু এখন তো তাদের স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথে তারা করছে না কেন? স্ট্রেংথটা যত বিতর্কিত থাকুক, অ্যাপ্লাইড তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না। ওই যে আপনি বললেন না যে আল্লাহ খোদার দোহাই দিয়েও এখানে বলা হয়েছে, মন্ত্রী সাহেব পদত্যাগ করার ইচ্ছাও করেছেন যে পেঁয়াজের মূল্য যদি কমে তাহলে আমি পদত্যাগ করব। শর্তযুক্ত কোনো কিছু তো হয় না, জনপ্রতিনিধি দাবি করলে তার এখান থেকে এমনিতেই সরে যাওয়া উচিত কোনো শর্ত ছাড়াই। আপনি দেখেন এই যে মারান ভাইয়ের জেলায়, তার জেলা না হলেও তার সংলগ্ন এলাকা হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রকল্পই শুরু হয় নাই, তার আগে 15 কোটি টাকা এস্টিমেটের মধ্যে 10 কোটি টাকা লোপাট হয়ে গেছে। আজকে সমস্ত মিডিয়াতে আছে, দেখেন এটা সমস্ত মিডিয়ায় আছে, গতকালকে সেটাও সমস্ত মিডিয়ায় এসেছে। ওই যে আল্লাহ খোদার কথা বললেন না, কোরআন শরীফ ধর্মীয় পুস্তক ছাপা হয় নাই, ভুয়া ছাপা দেখিয়ে সেখান থেকে কোটি কোটি টাকা লোপাট করেছে, এবং সেটাই 9 বছর ধরে সেই পদে বহাল থাকা ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম আফজাল, তিনি এই কুকীর্তির জন্য দায়ী। দুদক থেকে তার ব্যাপারে তদন্ত শুরু করার আগ্রহ ব্যক্ত করা হয়েছে। তা সুদূর প্রসারী প্রভাবগুলো তো এইখান থেকে আসছে। একটা বিজনেস অর্গানাইজেশন কি এখন ইলেক্টেড হয়? গত 7-8 বছরে আপনি দেখেন সব সমঝোতার মাধ্যমে হচ্ছে, বিজিএমইএ, বিকিএমইএ, এফবিসিসিআই সব, সেখানেও তো মানুষের মানে প্রতিনিধিত্ব করার সুযোগ নেই। জি, সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে আসলে কি এটা লং টার্ম থাকার কারণে কি এই ধরনের যিনি বলছেন কুপ্রভাবগুলো? খুব সুন্দর বলেন, বাট গুলিয়ে ফেলেছেন বোধ একটু। এই পাকিস্তানি পেঁয়াজ একটা বিষয়, রাজাকার বললেন ইত্যাদি, এবং আমরা মুক্তিযুদ্ধ ইজ নট রিয়েলাইজিং বিজনেস। আর চীন তাইওয়ানের সঙ্গে কীরকম সম্পর্ক আপনি জানেন, সেখানে অল থ্রু ব্যবসা দিনরাত চলছে, আসা যাওয়া চলছে। আমাদের সঙ্গে মিয়ানমার কত রকমের দুর্ঘটনা করলো গত কয়েক বছর যাবৎ, আমরা মিয়ানমারের সঙ্গে ব্যবসা বাণিজ্য যাওয়া আসা সবই আমরা করছি। এইরকম ভুরি ভুরি উদাহরণ আমরা পৃথিবীর সব জায়গাতে দেওয়া যাবে। ব্যবসায়ী, আমরা ব্যবসা রাজনীতি গুলিয়ে ফেলা যাবে না। এইটা বোধহয় উনি পুরনো রাজনীতিবিদরা এইভাবে এটাকে নেওয়া উচিত হয় না, দলীয় ন্যারো দৃষ্টিভঙ্গি থেকে। আর বিচ্ছিন্ন চুরি চামারির ঘটনা দিয়ে আমাদের সার্বিক অর্জনটাকে ক্লাউড করার কোনো সম্ভাবনা মোটেও নেই। এই যে ইসলামিক ফাউন্ডেশনের ঘটনার কথা বললেন, মহাবীগঞ্জ মেডিকেল কাজ কিন্তু শুরু হয়েছে, ইভেন কি অ্যাডমিশনও হয়েছে। না, একাডেমিক কার্যক্রম শুরু হয় নাই, একটা জায়গাতে টেম্পোরারি একটা সাইটে তার কাজ শুরু করেছে। যাই হোক, আমি ডিটেলে আমার এই মুহূর্তে নাই। আমাদের মূল কথা ছিল যে হাজার হাজার জায়গায় আমাদের সরকার কাজ করছে উন্নয়নের, হাজার হাজার পয়েন্টে, যেটা অচিন্তনীয় ওনাদের জন্য, কারণ ওনাদের চিন্তা বাংলাদেশ কিন্তু আর নেই। যে বাংলাদেশ ওনারা একসময় নাড়াচাড়া করেছিলেন রাইটফুলি রংফুলি, সেই বাংলাদেশ ডাজ নট এক্সিস্ট, এইটা আমি বিনীতভাবে তাকে বলছি। সুতরাং ওই বিচার দিয়ে যদি বিচার করে আজকালকার অ্যাক্টিভিটির ভুল করবেন, একটা বিচ্ছিন্ন ঘটনা তুলে নিয়ে আমাদের বিচার করবেন, দ্যাট ইজ নট প্রপার। এই কথাটা বলতে চাচ্ছি। সার্বিক এগ্রিগেটসগুলো দেখবেন, হোয়াট আর দ্য এগ্রিগেটস। আমরা সকল বাড়িতে প্রায় অলমোস্ট বিদ্যুৎ নিয়ে গেছে। এটা যে কোনো রাজনৈতিক দলের জন্য, ইনক্লুডিং ইউর দল, এটা একটা স্বপ্নের বিষয় এই দেশে, বাট উই হ্যাভ ডান ইট। বাংলাদেশের মতো জায়গায় যে 95% পিপুল আন্ডার পাওয়ার, আমরা সকল স্কুল বাচ্চাদেরকে আমরা বই দিচ্ছি, আমরা 150-র মতো বিশ্ববিদ্যালয় আমরা এই মুহূর্তে চালাচ্ছি, আমরা 100-র বেশি মেডিকেল কলেজ আমরা চালাচ্ছি, আমরা 80টার মতো টেকনিক্যাল কলেজ আমরা চালাচ্ছি, আমরা অনেকগুলো উপজেলায় টেকনিক্যাল স্কুল আমরা শুরু করি, যেখানে আমাদের স্বীকার করবো, উনি বলবে এটা শিক্ষকের অভাব, আমরা জানি অনেক কিছুর অভাব, কিন্তু উই আর বিল্ডিং ইনস্টিটিউশন ফর টুমরো। আজকের অক্সফোর্ড, আজকের কেমব্রিজ, আজকের হার্ভার্ড শুরুর সময় কী ছিল খোঁজ নিয়ে দেখবেন, 1 রুম 2 রুমে শুরু হয়েছিল, এবং আজকে এটা হয়েছে। আমরা আমাদের আগামী যে বাংলাদেশ হবে, যে বাংলাদেশে ভিত্তি স্থাপন করছি আমরা 21 শতকের জন্য, ওর জন্য আমরা এই ইনক্লুডিং এর প্রতিযোগিতা কমিশন যেটা আপনি সহ্য করতে পারলেন না, বিকজ এই রেলিভেন্স টু মুক্তবাজার অর্থনীতি কত গভীর, এইটা আপনি দয়া করে দেখবেন। আপনি সচেতন মানুষ, আপনার সেই অ্যাক্সেস আছে। আমার কঙ্কাল হয়তো দেখবে আর কি, আপনি ছেড়ে দেখবে, আপনি তো বলেছেন সুদূর প্রসারী প্রভাব, আপনার ছেড়ে দেখবে, আপনার নাতি দেখবে। ইউ আর নট দ্য লাস্ট বাঙালি বা বাংলাদেশি আপনাদের ভাষায়।
আমরা তো লাস্ট বাঙালি নই। আমাদের ভাষায় কেন? পাসপোর্টে তো এখন বাংলাদেশি লেখেন, ওটা না স্মার্ট বলি। কোডে তো বাংলাদেশি শুনেন, লেখেন। ব্রিটিশ আর ইংলিশে বেশ কম বুঝেন। তো? ব্রিটিশ আর ইংলিশে বেশ কোনটা না, না, বুঝেন? আমি তো খুব না, আমি তো বলছি না। কম শিক্ষিত মানুষ ব্রিটিশ আর বুঝি না। ইংলিশে বেশ কোনটা বুঝেন? না, বুঝি না। নো, ব্রিটিশ আমাদের দেশের লোক যারা আছে ওখানে বসবাস করে দেখে ব্রিটিশ পাসপোর্ট, দে নেভার গেট ইংলিশ পাসপোর্ট, দে আর নট ইংলিশ পিপল। আমরা এথনিক্যালি বেঙ্গলিজ, লিগেলি অনলি ফর দ্য সেক অফ পাসপোর্ট বা Citizenship. জন্য বলি বাংলাদেশি বলি, কারণ এখানে আমাদের চাকমা ভাইয়েরা আছে, বিএনপি যারা নানা ধরনের না, এটা একসময় আওয়ামী লীগ স্বীকার করতো না তো, বাঙালি জাতীয়তাবাদের উপরে শব্দ বেঙ্গলি বলেছিল। ন্যাশনাল, আমরা দল জাতীয়তাবাদী দল খেলি না। আমরা মনে হয় আমাদের আলোচনার ক্ষেত্র থেকে বেরিয়ে যাচ্ছি। মিস্টার মিস্টার, ওইটা তো আমাদের নিয়ে ক্ষেত্র থেকে মারা বেরিয়ে যাচ্ছি। সিনিয়র মানুষ বেরোচ্ছে, আমিও বেরোচ্ছি, কি করবো? ওই difference আমাদের কথা হলো যেটা, শুনেন, এই যে পাওয়ার সেক্টর নিয়ে আপনি বললেন চুরি চামারির কথা। ইতিহাসের সবচেয়ে লোয়েস্ট সিস্টেম হচ্ছে এই মুহূর্তে 10%-এর নিচে, আনথিঙ্কেবল। আপনাদের সময় 45% ছিল, ইট কেম ডাউন টু 35% ডিউরিং ইউর টাইম। আপনি রেকর্ড বের করে দেখেন, এখন বিলো 10%, এখন বিলো 10% সিস্টেম লস। আপনি দেখেন বের করে এগুলো। ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, ঘরে ঘরে যাচ্ছে, কিন্তু একই সঙ্গে দফায় দফায় কিন্তু বিদ্যুতের দামও বাড়ছে। মনে আছে আপনি কতক্ষণ এইবার যে গোটা একটা সামার গেল, হরিবল সামার ছিল আমাদের ওই সময়, কতটা লোডশেডিং ছিল আপনি বলেন, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনি নিজেরা কতক্ষণ আপনি ফ্যান আমার আরেকজন অতিথি আছেন সৈয়দ ইশতিয়াক রেজা। আপনি যেমন বলছিলেন, ঠিক আছে, বিদ্যুতের কাভারেজ বাড়ছে, কিন্তু একই সঙ্গে কিন্তু দামও বাড়ছে, কয়েক দফা বেড়েছে বিদ্যুতের দাম। এটাও নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে যে জি। আপনি খাবেন, মূল্য দিবেন না, এটা কেমন হবে? কিন্তু আমার যেটুকু মূল্য দেওয়ার কথা তার থেকে যদি অতিরিক্ত দেই এবং ঘন ঘন দেই, নিশ্চয়ই একজন ভোক্তা এন্ড থেকে আমি এই প্রশ্ন তুলব। সেটার জন্য আমাদের কমিশন আছে, যে সেই কমিশনকে- প্রাইস কমিশন আছে, 6টা কমিশন তো আমি দেখালাম, BRC তারা উনি মিলেও গেছিল, পারছে না, উনি একটা নিজে একটা শুধু পেঁয়াজ উইকেটে কমাতে। গেছে, জি, শুনানিতে গেছে, জি, সৈয়দ ইশতিয়াক রেজা, গেছে, সৈয়দ ইশতিয়াক প্রতিবাদ রেজা। করে। তাদের সময় ছিল এনার্জি প্রাইসটা যেভাবে বাংলাদেশে বাড়ে, একটা ঠিকই গণশুনানি হয় ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখা যায় সরকারের সিদ্ধান্তটাই চূড়ান্ত হয় এবং কমিশন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেয় না। আমার কাছে মনে হয় কমিশন কখনো কখনো ইনিশিয়েটিভ নেয় টু রেজ দ্য প্রাইসেস অফ এনার্জি, পার্টিকুলারলি এখন বিদ্যুতের দাম যদি আরেক দফা বাড়ে, তার একটা প্রভাব বাজারে পড়বে কিনা, এটা কিন্তু একটা বিচার্য বিষয় কিন্তু, Right. কারণ তখন আবার পণ্যের দামের ক্ষেত্রে এটি হবে কিনা। কিন্তু তার আগে আমি একটা অন্য কথা বলি, যে আমাদের যে মার্কেট ইকোনমি, তার একটা সুদূর প্রসারী গোল 97 থেকে বলা হচ্ছিল যে গ্রোথ উইথ ইকুইটি অ্যান্ড জাস্টিস। Right. এইটা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু বাজারে এক ধরনের নজরদারি রাখতে হবে। ইকুইটিটা যদি আপনি রাখতে চান, জাস্টিসটা যদি রাখতে চান, সেই দৃষ্টিকোণ থেকে আলাল ভাই যে কয়টা কথা বলছিলেন, প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ, টিসিবি ইত্যাদি। টিসিবি বেসিক্যালি মার্কেট ইন্টারভেনশনকারী, তাকে দিয়ে ইমার্জেন্সি ইন্টারভেনশন করা হয়, সে কিন্তু মনিটরিং করে না বাজার। বরং টিসিবি সরকারের আর্ম হিসাবে যথাসময় অ্যাক্ট করতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করব। এই ইনস্টিটিউশনটাকে ঠিকমতো কাজে লাগানো যায়নি, কোনো সরকারের আমলেই কাজে লাগানো যায়নি। প্রতিযোগিতা কমিশনটা এই জায়গায় এসে আমার এখন মন্ত্রীর কাছে আমার জানতে ইচ্ছা করে, আপনারা কি তাহলে সন্দেহ করছেন কিনা যে একটা হোর্ডিং কালচার আছে কিনা সোসাইটিতে? যদি এটা থেকে থাকে, তাহলে কিন্তু এটা শুধু প্রতিযোগিতা কমিশন দিয়ে এটাকে আসলে বিদায় করা যাবে না। অন্যান্য আইনের প্রয়োগটা খুব জরুরি হয়ে যাবে। সাম্প্রতিককাল আমরা পেঁয়াজের সময় যে ঘটনাটা দেখেছি, আমার কাছে মনে হয় যে একটা রং ইন্টারভেনশন হয়ে গেছে, সেটা হলো মার্কেটে ম্যাজিস্ট্রেট পাঠানো। এটি কিন্তু আরও বেশি ভোক্তা অধিকারের এবং অন্যান্য দপ্তরের, এটা কিন্তু বাজারে আরেক ধরনের আতঙ্ক তৈরি করেছে ব্যবসায়ীদের ভিতরে। ভাগ্য ভালো যে দ্রুততার সময় সরকার তাদেরকে তুলে এনেছে, এখন কিন্তু ওই ভয়টা বাজারের মধ্যে নেই এবং সরকার হয়তো বুঝতে পেরেছেন যে এটা দিয়ে হয় না। গ্রোথের সাথে আরেকটা বিষয় কিন্তু যুক্ত হতে চলেছে, সেটা আমরা ফর্মালি আমাদের দেশে যে বড় একটা শিক্ষিত জনগোষ্ঠী এখন জবলেসনেস অবস্থার মধ্যে আছে, তাদের জব ক্রিয়েশনটা কিন্তু একটা বড় প্রভাব ফেলবে মার্কেটে। আপনি যদি মানুষের আয় বাড়াতে পারেন, আমার এক শিক্ষক আমাকে সাংবাদিকতা পড়াতে গিয়ে বলতেন, তোমরা খালি রিপোর্ট করো যে জিনিসের দাম বেড়েছে, জিনিসের দাম বেড়েছে, তোমাদের ফোকাস হওয়া উচিত মানুষের আয় বাড়ছে কিনা। তো মানুষের আয় বাড়বে কি করে? কর্মসংস্থানের মাধ্যমে। এখন সেই ওয়েল জেনারেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, এই দুই জায়গায় আসলে আমরা কোন জায়গাটায় আছি সেইটা কিন্তু ঠিক পরিষ্কার হচ্ছে না। তবে বিআইডিএস যা বলেছে যে বৈষম্য বাড়ছে, বৈষম্য যদি খুব বেশি পরিমাণে বাড়ে, এটা পার্সেন্টেজ না, কিন্তু এটা যদি এরকম হয় যে আপনার আয় 1000 টাকা আর আমার আয় 200 টাকা, দুইজনে মিলে 600 টাকা গড়ায়, তাহলে কিন্তু ইটস এ হিউজ গ্যাপ। ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে থামতে হচ্ছে। জি, আপনি কিছু যোগ করতে চাইছেন? হ্যাঁ, আমি একটু ওই যে আমার কিছু তথ্যভিত্তিক কথা আছে, মানে আমরা বিদ্যুৎ সেক্টরের উপরে যেটা বললেন আর কি,
সেটা মানে কন্ট্রাডিক্ট করবে ইনশাল্লাহ ওনার সাথে আমার মনে জি হয়। আমি একটু বিরতির পর ফিরে এসে আলোচনাটা করি। পাশাপাশি যদি সুযোগ থাকে, সময় থাকে, তাহলে 5 ডিসেম্বর খালেদা জিয়া জামিন শুনানি আছে এবং এইটাকে কেন্দ্র করেই এক ধরনের চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ আছে, সেই প্রসঙ্গ নিয়ে যদি যোগ করা যায়, যদি হাতে সময় থাকে নিশ্চয়ই যোগ করবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। কথা। জি সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, আপনি যোগ করতে চাইছিলেন। না, আমি যোগ করতে চাচ্ছি যেটা মানব ভাই বললেন যে তথ্যভিত্তিক বা আমি গুলিয়ে ফেলছি রাজনীতি করে। দেখেন, খুব গুরুগম্ভীর আলোচনার মধ্যে একটু হাসি দিয়ে ঠাট্টা করে কথাবার্তা না বললে তো আবার জিনিসটা বোরিং হয়ে যায় অনেক সময়। সেই কারণে ওইটা বলা, ওটা এই একটি বাক্যই আমি যোগ করেছি। যদি মানব ভাই এতে অসন্তুষ্ট হয়ে থাকেন, প্রয়োজনে প্রত্যাহার করে নেব, না না না, অসুবিধা কি? কথা করতে হবে না। কোনো সমস্যা নেই। বিদ্যুতের বিষয়টা যিনি বললেন সেটা মোটা দাগে আমি দু তিনটি লাইন শুধু আপনাদের সঙ্গে বলতে চাই। এই যে এই বছরেরই মার্চ মাসে গ্যাসের মূল্য যখন বাড়ানো হলো, তখন সেই গণশুনানিতে আমরা বলেছিলাম যে আপনার এনবিআর এর যে 2018 সনের স্ট্যাটিস্টিক্স এনবিআর, সেটাও মানন ভাইয়ের দেখাশোনার মধ্যেই আছে। তারা বলছে যে তিতাস গ্যাস, ডেসকো, তারপরে ডিপিডিসি, ওজি পডিকো, নাকি এরকম কয়েকটা সংগঠন আছে আর কি বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে, আর হলো টেলিটক, মানে বিটিআরসি, তাদের কাছে সরকারের মোট পাওনা হইল 45,000 কোটি টাকা রেভিনিউ। এই টাকাটা নিয়ে আসেন না, দেখেন না বিদ্যুতের দাম কমানো লাগে কিনা। এগুলো আমি সব কিন্তু ডাটাবেজ বলছি, যা বলছি এখন আপনাকে। আরেকটা জিনিস দেখেন যে পিডিবি বলছে, এই প্রতিবেদনটি মাত্র 4-5 দিন আগের পিডিবির প্রতিবেদন, অ্যানুয়াল রিপোর্টে পিডিবি বলছে যে আমাদের পাওয়ার জেনারেশনের যে ক্যাপাসিটি বেড়েছে, এটা নিয়ে তো আমি বিতর্ক করছি না, ক্যাপাসিটি তো বেড়েছে, কিন্তু একই সঙ্গে আপনার সঞ্চালন এবং বিতরণ, এই দুইটা জিনিসের সমন্বয় তো নাই। না থাকার কারণে হচ্ছে কি, যা পাওয়ার জেনারেশন হচ্ছে তার অনলি 60% ইউটিলাইজ হচ্ছে, 40% আনইউজ থেকে যাচ্ছে। এটা হলো আরেকটা আয়রনি। আরেকটি কথা বলে আমি এই চ্যাপ্টারটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে ক্যাপাসিটি চার্জ যেটা দেওয়া হচ্ছে ইন্ডিউনিটির আড়ালে, এই ক্যাপাসিটি চার্জের সুবিধা তো ওই ভাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে না গিয়েও বসে বসেও অনেকে দিচ্ছেন, তারও কত হাজার টাকা, কোটি টাকা যাচ্ছে বছরে, আমার কাছে হিসাব আছে। এবং আরও মজার ব্যাপার হলো, দেখেন আপনার চূড়ান্তভাবে মানুষকে প্রতারণা করার জায়গাটা কোথায় চলে গেছে। ফার্নেস অয়েলের জন্য চুক্তি হয়েছে, অবলিক আছে ডিজেল, ফার্নেস অয়েল হচ্ছে 12 টাকা, ডিজেল হচ্ছে 25 টাকা, ওখানে দেয়া। ইচ্ছাকৃতভাবে ফার্নেস বন্ধ করে ডিজেল ব্যবহার করে তারা এখান থেকে ডবল টাকা নিচ্ছেন। এবং তার চেয়েও বড় আইরনি হলো যে 2015-16 অর্থ বছরে আপনার কি বলে সবচেয়ে বেশি বিদ্যুৎ কিনেছে পিডিবি সামিট পাওয়ার লিমিটেড থেকে। সামিট পাওয়ারের কারা আমরা জানি, তার পার ইউনিট পড়েছে 20 টাকা 40 পয়সা। অথচ না শেষ করে দিচ্ছে, অথচ ডোরিন পাওয়ার জেনারেশনের কাছ থেকে প্রতি ইউনিট কেনা যায় 2 টাকা 45 পয়সা, তা কিন্তু কেনা হয় নাই। আপনার আরেক জায়গা থেকে কেনা যায় 2 টাকা 70 পয়সা, এটা হলো ডোরিন পাওয়ার, সেখান থেকে না কিনে 20 টাকায় কেনা হচ্ছে সামিট পাওয়ারের কাছ থেকে, যেহেতু সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খান সাহেবের ভাই ওইটার মালিক। এই কারণে জনাব ইমাম তো আলম, এই অপচয়গুলোর কি জনগণ দিবে? যে ভোগান্তি কারণগুলো তাদের উল্লেখ উপর করছেন, যাবে? সেই কারণগুলোতে আসলে আমরা গিয়ে এই আসলে জায়গাগুলোতে বিদ্যুৎ দাম কথা তুল করে বলতে চাই, বাড়ানোর কোনো পাওয়ার যৌক্তিকতা উনি জেনারেশন দেখছেন না। বৃদ্ধি সম্পর্কে তো বিতর্ক করছি না। জি, জনাব আর ইমাম আগে আলম। আমি বলেছি যে পেইন অফ ইয়েস্টারডে যে স্ট্রেংথ অফ টুডে। কি ওনার বিষয়টা ঠিক ওই যে কথাগুলো হয়ে গেছে আর কি। যে উনি ব্যাখ্যা করছিলেন যে কারণগুলো, সেগুলোতে আসলে নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। না ঠিক আছে, আমাদের কমিশন আছে, সেখানে উনিও তো বললেন, গিয়েছিলেন শুনানিতে, কন্টিনিউয়াস শুনানি হবে এবং আর এত হাজার মেগাওয়াট, যে উনি তো 2-2.5 হাজার মেগাওয়াটের মধ্যে আটকা রয়ে গেছে। 2200-2300 ছিল, উনি জানে না এখন যে 20,000 মেগাওয়াট আমরা কে বললো জানি না, আমাদের সময় দেন না, দেখেন না, আপনারা তো 40% unutilized, আবার আমি বলছি। শুনুন, আপনারা 2800 সঞ্চালন এবং বিতরণের মধ্যে কোনোই নাই। 2800 মেগাওয়াট ম্যানেজ করতে গিয়ে ভাই আমরা সব ফেল করেছি, আপনারাও কি করবেন সেজন্য 12 বছর একটা না থেকে কেন ফেল করবেন? 2800 মেগাওয়াট ম্যানেজ করতে গিয়ে 30% সিস্টেম লস ছিল। আমরা 20,000 মেগাওয়াট করছি, 10% সিস্টেম লস। নাম্বার 1। নাম্বার 2, মানুষ কি চায়, দাম দিয়ে অত কনসার্ন না, নিরবিচ্ছিন্ন সাপ্লাই চায়। মানুষ বলে ঠিক আছে দাম একটু বাড়িয়ে দিই, কিন্তু আমাকে মানুষ আলোতে থাকতে ব্ল্যাকআউট নাকি একটা জিনিস হয় না, ওই যে ওইগুলা চায় না, লোডশেডিং। আমরা লোডশেডিং উঠতে চায় না। হচ্ছে তো এখনো সারা না, দেশে না, কম বেশি। কম হচ্ছে, অনেক কম আগের তুলনায়। তা তো স্বীকারই করি, হবে, আমরা স্বীকার স্বীকার করছি না, করবো না কেন? ট্রানজিশনাল কিছু লোডশেডিং হচ্ছে। তাছাড়া যে হাজার হাজার মাইল নতুন লাইন ইত্যাদির বিষয়গুলো তো আপনি সমস্যা হলে কি জানেন, আবার সে কথা ক্রুয়েল
শুনতে নিষ্ঠুর শোনাবে, ওনারা আউটডেটেড হয়ে গেছে। তা বাংলাদেশ দ্য নিউ ডাজ নট এক্সিস্ট। না না না, এই কথার সঙ্গে আমি প্রচণ্ড দ্বিমত করি। আমি কিন্তু এই সরকারের প্রশংসা বাংলাদেশ নাই করছি, কিন্তু যেটুকু করছি সেটুকুও যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, আপনাদের তাহলে তো আরো ক্রুড ক্রিটিসিজমে যাওয়ার ডাটা আমার কাছে আছে। উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, আছে। ইউ আর এ ভেরি স্মার্ট পলিটিশিয়ান। আছে, আছে। সেই বাংলাদেশ নাই। নাই তো কেউ সেই অস্বীকার বাংলাদেশ করছে কি? নাই। এখন তো চমৎকার ভাবে মানুষের টাকা কেড়ে নেওয়ার জন্য চমৎকার নতুন বাংলাদেশ এসেছে, ডিজিটাল চুরির জন্য। সৈয়দ ইস্তেক রেজা, আপনি যোগ করেন। না, এই বিতর্কটা আসলে তো হবে। পাওয়ার সেক্টরের ক্ষেত্রে তো আমাদের একটা বড় ধরনের অগ্রগতি হয়েছে এবং 2008 সালের পর থেকে। কিন্তু পাওয়ার সেক্টরে যেই কথাগুলো এখন এসে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমি যত উৎপাদন করছি তত কাজে লাগাতে পারছি না, উৎপাদন কস্ট তুলতে পারছি কিনা। প্রথম প্রয়োজন ছিল আবার বিদ্যুৎ প্রয়োজন ছিল, এবং সেটা কিন্তু তখন ব্যবসায়ীরা বলেছিল যে রেটই হোক না কেন আমি বিদ্যুৎ চাই, কারণ আমার প্রোডাকশন সাইকেলটাকে মেনটেন করতে হবে। তারপরে মানুষ কিন্তু অন্ধকারে থাকতে চায় না, মানুষ আলোতে থাকতে চেয়েছে। সেই কারণে তারাও কিন্তু যে কোনো উপায়ে লোডশেডিং এর বাইরে 16 ঘন্টা 17 ঘন্টা লোডশেডিং এর বাইরে তারা আলোতে থাকতে চেয়েছে। এখন সে ধরেন মানুষের দীর্ঘ সময় আলোতে থাকতে থাকতে এখন ইকোনমিক নানা অ্যানালিসিসটা আসবে এই জায়গাগুলোতে। আমরা যদি বাজার ব্যবস্থাপনার জায়গায় এটা ফিরত যাই, আমি মনে করি যে এটিকে আবারও একটু অগমেন্ট করা যায় কিনা, যে বিদ্যুতের দামটাকে, কারণ এটি অল এনার্জি প্রাইস অ্যাকচুয়ালি। এই জায়গাটা মানুষের আয় বাড়ছে, ব্যয় সক্ষমতা বাড়ছে, কিন্তু এই এনার্জির পিছনে ব্যয়টা কতটুকু অগমেন্টেড হচ্ছে এটা কিন্তু একটা। নিজস্ব গ্যাস আর নেই। ওই সময় তো নিজস্ব গ্যাস বিনামূল্যে সরবরাহ করেছিলেন ওনারা, বিনামূল্যে প্রায় বলতে পারে। সেই গ্যাস ফিনিশ, মাটির তলে গ্যাস নেই। এখন আমাদেরকে এলএনজি কিনে এনে কাতার থেকে বিশাল সরবরাহ বিশাল করতে হয়। গ্যাস সেক্টর এখন তো আবিষ্কৃত হয়েছে, this is আনেন না market সেটাকে economy। আর্ন করে। আমরা তারপরে এই যে বেগমগঞ্জে হয়েছে নতুন করে। গ্যাস ইন দিস ওয়ার্ল্ড নাও। নোয়াখালীর ওই বেগমগঞ্জে চিন্তা করলে তো হবে না। গোলায় হয়েছে শাহবাজপুরে আমরা প্রচুর গ্যাস। বিনা পয়সা নিজের গ্যাস খেয়ে নিজেরা কয়টা সেক্টরকে তুলেছি, এবং উই থিঙ্ক উই হ্যাভ, বললে তো অনেক বেরিয়ে আসবে। এখন এগুলো দরকার নাই এগুলো বলার। এখন আমরা গ্যাস মার্কেটে, গ্লোবাল গ্যাস মার্কেটের উই আর এ মেজর প্লেয়ার। সেদিন এক লোক বলে গেল না, কিন্তু গ্লোবাল মার্কেটে যখন জ্বালানি তেলের দাম কমলো তখন তো দাম কমে নাই, মেজর প্লেয়ার তখন তো কমে নাই। তেলের দাম যখন কমছে তখন তেলের আমরা দাম $25 বাংলাদেশের নেমে মানুষ এই বেনিফিটটা তখন কেন পায়নি। কমানো হলো না? বাংলাদেশের মানুষ তো পায় নাই, বাংলাদেশের মানুষ তো সেটা ইভেন পায়নি। ভারতও পেয়েছে, আমরা পাইনি। মিয়ানমারও পেয়েছে। নেপাল পাচ্ছে, মিয়ানমার পেয়েছে, আমরা তখন কমাইনি কেন? প্রশ্ন তো সেইখানে। আপনারা করছেন, এটা তো আমি বলছি না। প্রায় 22,000 মেগাওয়াট এখন উৎপাদিত হচ্ছে, আর ডিমান্ড হচ্ছে 9,000 থেকে 12,000-এর মধ্যে। এটা তো আমি অস্বীকার করছি না, বাট সঞ্চালন এবং বিতরণের যে সমন্বয় আর এর মধ্যে যে পিলফারেন্স, এটার মধ্যে কোনো কোঅর্ডিনেশন, এতে করে কষ্টের উপর গিয়ে কিছুটা প্রভাব হ্যাঁ পড়ছে। কষ্টের উপরই প্রভাব পড়ছে। মাননীয় মন্ত্রী, আপনার কথা শেষ করতে চাই, সেই জায়গা থেকে জানতে চাই যে যেটা উনি উল্লেখ করছিলেন যে যখন ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কমে তখন তো আমাদের এখানে সেই প্রভাবটা দেখা যায় না। এর অর্থ যে আমরা যখন আন্তর্জাতিক বাজারে দোহাই দেই যে ওখানে বাড়ছে বলে আমরা এখানে বাড়াতে হচ্ছে, কিন্তু ওখানে কমছে তখন এখানে কমছে না, তার মানে আমি ভোক্তা লেভেলে আমি প্রতারিত হচ্ছি বা আমি পাচ্ছি না আমার যেটা চাওয়া। না, আমরা ওই যে ভর্তুকি কমাই, আমরা যে ভর্তুকিটা দিচ্ছিলাম হায়ার প্রাইস যখন ছিল, এখন যেহেতু লোয়ার প্রাইস হয়েছে, আমরা আমাদের ভর্তুকির সেকশনটা কমিয়ে এনে আমরা ওখানে কিছু সেভিংস করছি। আর উই ক্যান লুজ বোথ ওয়েজ। ভর্তুকিটা তো এক ধরনের প্রাইসিং, সেই প্রাইসিংটা যেহেতু আমরা ভর্তুকিটা আমরা আগের মতো দিচ্ছি না, সুতরাং আপনি দেখছেন না, কিন্তু আপনি বেনিফিট পাচ্ছেন ঠিকই, বেনিফিট ঠিকই পাচ্ছেন। কিন্তু ওখানে অন্য একটা প্রশ্ন থেকে যায়, আপনি দুর্নীতিবাজ গ্রস্ত একটা প্রতিষ্ঠান, অদক্ষ একটি প্রতিষ্ঠানের ভর্তুকি কমাতে গিয়ে জনগণকে কষ্টটা দিলেন। সেটা আপনি বলতে পারেন আপনার ভিউ পয়েন্ট। এটা কিন্তু আমরা দুর্নীতিটাকে, এটা একটা ক্রিমিনাল অফেন্স, এটাকে আমরা ক্রিমিনাল লয়ের আওতায় আমরা বিপিসি একটি দুর্নীতিগ্রস্ত অদক্ষ প্রতিষ্ঠান, তার লস কমাতে গিয়া আমরা 16 কোটি সাধারণ মানুষ মানে তলানিতে পড়ে যাওয়ার পরেও একজন ভিক্ষুক তো রেভিনিউ দেয় সারাদিন ভিক্ষা করে দোকান থেকে একটা পণ্য কিনতে যায়, ভ্যাট কাটা হচ্ছে না সেখানে, বিদ্যুৎ ভিক্ষুক তো ট্যাক্স দিচ্ছে, কিন্তু তারা পাচ্ছেটা কি? এবং আইন করে যেটা করা হয়েছে, আমি ছোট্ট একটি বাক্যে শেষ করি, এটা আজ থেকে প্রায় 1-150 বছর আগের কথা। ওই যে রানী কুমারী লানা থাইল্যান্ডের, তিনি এবং তার মেয়ে গোসল করছিলেন নদীতে, ডুবে যাচ্ছেন, সাঁতার না জানার কারণে প্রচন্ড ঢেউ এসেছে, আশেপাশে বহু লোক, কেউ ধরতে যেতে সাহস পায় নাই, কারণ রাজপরিবারের কাউকে স্পর্শ করা তখন পাপ ছিল, ডুবে কিন্তু মরে গেছে। সুতরাং কথা বলতে বা প্রতিবাদ করতে গেলেই যদি ধরে নেওয়া হয় শত্রু, একসময় কিন্তু ওরকম হঠাৎ ডুবে যাওয়ার আশঙ্কা। যে মাননীয় মন্ত্রী যদি 30 সেকেন্ডে যোগ করতে পারেন কিছু, যদি এটা পরিপ্রেক্ষিতে যদি কোনো কথা থাকে বলতে পারেন না। ডুবার জন্য অপেক্ষা করছে, এই ধরনের দৈব ঘটনার অপেক্ষা করে, দৈব ঘটনার করলে তো ভালো রাজনীতি, সুস্থ রাজনীতি হবে না। রাজনীতি করেন, আমি বলছি বাস্তবিক রাজনীতিতে আসেন, সময় পরিবর্তন হয়ে গেছে,
এই উন্নত বাংলাদেশে জি। পজিটিভ ইতিবাচক রাজনীতি করেন, দেখবেন আপনি আপনার প্রশ্ন অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। সেটা এই ছিল আমরা আশা আজকে করছি। 24 ঘন্টা, কাল আবার দেখা হবে। ভালো থাকবেন।